যদি আপনি এমন একটি টানেলে আটকে যান যেখান থেকে বাইরে আসার কোনো পথ নেই এবং সেখানে বাইরের জগতের 1 ঘন্টা ভেতরের 1 সপ্তাহের সমান, আর এটা এমন একটি জায়গা যা আপনার স্মৃতিকেও গিলে ফেলতে শুরু করে, তাহলে সেখানে আপনি কি করবেন? কখনো কি আপনি সেখান থেকে বের হতে পারবেন? ঠিক এমনটাই ঘটে সেই লোকদের সাথে যারা শর্টকাটের লোভে এই বিপজ্জনক টানেলে প্রবেশ করে এবং তারপর আর কখনো সেখান থেকে বের হতে পারে না। গল্প শুরু হয় এবং আমরা একজন মহিলাকে দেখি যার গাড়ি বৃষ্টির কারণে এক নির্জন রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল। তিনি সেখান থেকে কারো সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় সেখানে একজন লোক আসে, দেখতে বেশ সুদর্শন এবং তার আচরণও খুব ভালো ছিল। লোকটির ভালো ব্যবহারের জন্য মহিলাটি তাকে বিশ্বাস করেন এবং তার গাড়িতে উঠে পড়েন। কিন্তু তারা একটু এগোতেই মহিলাটি হঠাৎ লক্ষ্য করেন যে লোকটির গাড়ির পেছনে কারো লাশ রাখা আছে। আসলে এই মহিলার সাথে একটি বিরাট প্রতারণা হয়েছে, কারণ যাকে ভদ্রলোক ভেবে তিনি গাড়িতে উঠেছিল সেই লোকটি আসলে একজন সিরিয়াল কিলার ছিল। মহিলাটি নিজেকে বাঁচানোর জন্য কিছু করার আগেই লোকটি একটি ডুল দিয়ে তার উপর হামলা করে। এরপর দৃশ্যপট পরিবর্তিত হয় এবং আমরা 1 সপ্তাহ পরে চলে যাই, যেখানে একটি বাচ্চা একই রাস্তা দিয়ে যাচ্ছে যে রাস্তায় সিরিয়াল কিলার মহিলাটিকে হত্যা করেছিল। বাসে ব্যাং নামের একজন যাত্রীকে আমরা দেখতে পাই। সে একজন এনজিওর এজেন্ট ছিল। সে বাস ড্রাইভার টনির সাথে সেই মহিলাটির কেস নিয়ে কথা বলছিল, যাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। কথা বলার সময় ভ্যাং জানায় যে সিরিয়াল কিলার মহিলাদের খুন করার পর তাদের বিভিন্ন অংশ কেটে নিজের কাছে রেখে দিত। বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহিত মহিলাদের ছোট আঙুল তার কাছে রেখে দিত। এই কথা শুনে বাসের সবাই অবাক হয়ে যায়, কারণ এই তথ্য কারো জানা ছিল না। তবে এই মুহূর্তে কেউ এতে বেশি মনোযোগ দেয় না। এরপর হঠাৎ বাসের রেডিও থেকে সবাই জানতে পারে যে সামনের রাস্তায় একটি দুর্ঘটনা ঘটেছে এবং রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের সবাইকে সময় মতো কাজে পৌঁছাতে হতো। তাই ড্রাইভার বাসটিকে একটি কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যেতে শুরু করে। কিন্তু একটু দূরে যাওয়ার পরে বাসের সামনে একটি সুড়ঙ্গ এসে পড়ে, যেখান দিয়ে ড্রাইভার টনি আগে কখনো যায়নি। সে বাস নিয়ে সেই সুড়ঙ্গতে ঢুকে পড়ে এবং এগোতে শুরু করে। সেই সময় বাসে বসে থাকা একটি মেয়ে, যার নাম জিং, সে ফোনে কারোর সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ সে রেগে গিয়ে তার ফোনটি জানালা দিয়ে টানেলের পাশে ছুঁড়ে ফেলে দেয়। তবে কেউ তার দিকে বেশি মনোযোগ দেয় না। টনি বাস চালাতে থাকে, কিন্তু হঠাৎ সুড়ঙ্গের মধ্যে একজন লোক তার বাসের সামনে এসে দাঁড়ায়। এই নির্জন সুড়ঙ্গে সে একা কি করছে এই ভেবে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু লোকটি একজন যাত্রী হিসেবে বাসে ওঠে, যার নাম ছিল চিয়ান। এই সময়ের মধ্যে আমরা লি নামের একজন লোককে দেখি যে বাসে বসে সংবাদপত্র পড়ছিল। হঠাৎ তার চোখ সংবাদপত্রে ছাপা চিয়ানের ছবির উপর পড়ে। লি দেখে যে এই লোকটি একজন ওয়ান্টেড ক্রিমিনাল, কিন্তু সে বিনা কারণে বিপদ নিতে চায় না, তাই সে কাউকে কিছুই বলে না। টনি সুড়ঙ্গে বাস চালাচ্ছে 30 মিনিটের বেশি হয়ে গেছে, কিন্তু তারা এখনো সুড়ঙ্গ থেকে বের হতে পারেনি। এটা দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা জানতো যে চীনের সবচেয়ে বড় সুড়ঙ্গ মাত্র 11 কিলোমিটার, যা পার হতে মাত্র 10 মিনিট লাগে। কিন্তু এই সুড়ঙ্গ যেন শেষই হচ্ছিল না। অবশেষে সবাই আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পূর্ণ গতিতে 30 মিনিটের বেশি চলার পরও তারা সুড়ঙ্গের শুরুতে পৌঁছাতে পারল না এবং তারা বুঝতে পারে যে এটি ছিল এক অন্ধকার সুড়ঙ্গ যার কোনো শেষ ছিল না। তখন আমরা জিংকে দেখি, সে গর্ভবতী ছিল। সেখানে আমরা সারা নামের একজন মহিলাকেও দেখি, যে আসলে একজন মডেল ছিল। তাদের দুজন ছাড়াও বাসে পার্ক এবং ফিং ছিল, যারা ভাই বোন ছিল। এখন সবাই ভয় পেয়ে বাস থেকে নেমে পড়ে। হঠাৎ জিং সেখানে মাটিতে পড়ে থাকা তার ফোনটি দেখতে পায়, যা সে রাগের বশে সুড়ঙ্গে ঢোকার সময় ফেলে দিয়েছিল। এখন এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এটি কোনো সাধারণ সুড়ঙ্গ নয়, কারণ চারদিকে সুড়ঙ্গের কোনো শেষ দেখা যাচ্ছে না। লি এগিয়ে এসে বলল যে তাদের হেঁটে বাইরে যাওয়ার পথ খোঁজা উচিত, কিন্তু ঘন অন্ধকারে যে কেউ সহজে হারিয়ে যেতে পারত। তাই জিং তাকে তার সুতার গোলাটি দেয়। লি সুতার একটি অংশ নিয়ে এগিয়ে যেতে শুরু করে এবং অন্য অংশটি ভ্যাংয়ের কাছে থাকে। তখন চিয়ান বলে যে সেও লির সাথে যাবে এবং তারপর তারা দুজন চলে যায়। কিছুক্ষণ পর সেখানে কুয়াশা পড়তে শুরু করে এবং সুড়ঙ্গের অন্য দিক থেকে দুটি ছায়া তাদের দিকে আসতে দেখা যায়। সবাই তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ছায়া দুটি কাছে আসতে সবাই দেখে যে তারা আর কেউ নয়, বরং লি এবং চিয়ানি ছিল। সুড়ঙ্গটি একদম সোজা ছিল, কিন্তু তবুও কেমন যেন তারা ঘুরে একই জায়গায় ফিরে আসলো। এখন তারা বুঝতে পারলো যে তারা বড় একটা বিপদে আটকে পড়েছে। তাই লি সব খাবার ও পানীয় সবার মধ্যে ভাগ করে দেয়। এবার 4 জন পুরুষ, লি, টনি, ভ্যাং এবং চিয়ান, আবার পথ খুঁজতে বের হয়। মহিলারা এবং বাচ্চারা বাসে অপেক্ষা করে। কিছুক্ষণ পর জিং দেখে যে মাত্র 30 মিনিটে তাদের বাসের উপর ধুলো জমে গেছে। লি ঘাবড়ে যায় এবং সে সবাইকে বাস থেকে বাইরে নিয়ে আসে। ওদিকে 4 জন লোকও আবার সেই একই জায়গায় ফিরে আসে। টনি দেখে যে
তাদের খাবারও একদম পচে গেছে। এই গোলক ধাঁধায় সময় আসল পৃথিবীর তুলনায় অনেক দ্রুত চলছিল। তারা বাসের ভেতরে দেখে যে সেখানে পুরো সুড়ঙ্গের একটি মানচিত্র দেখা যাচ্ছে, যা অজানা কেউ সেখানে সেটা রেখে গেছে। লি মানচিত্রটি বোঝার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই আলো নিভে যায় এবং হঠাৎ লি উধাও হয়ে যায়। যেখানে লি দাঁড়িয়েছিল সেখানে এখন রক্তের দাগ ছিল, যার পিছু নিতে গিয়ে সবাই একটি দেয়ালের কাছে পৌঁছায়। সেই দেয়ালে হালকা আঘাত করতেই মনে হচ্ছিল যে দেয়ালের পিছনে কোনো পথ আছে। এরপর সেই দেয়ালটি ভেঙে তারা সবাই একটি অদ্ভুত ঘরে পৌঁছায়, যেখানে অনেক হারিয়ে যাওয়া মানুষের ছবি এবং কাচের জারে হাত রাখা ছিল। এছাড়া সেখানের পুরো জায়গায় ইঞ্জিনিয়ারিং ডায়াগ্রাম পড়েছিল। সেই ডায়াগ্রাম অনুযায়ী সেখানে মোট 6টি সুড়ঙ্গ ছিল, যা একে অপরের সাথে যুক্ত ছিল। চিয়ান হিসাব করে বলল যে বাইরে বের হওয়ার জন্য তাদের 6টি সুড়ঙ্গ পার হতে হবে। তার মতে এই ঘরে দ্বিতীয় সুড়ঙ্গের পথ পাওয়া যাবে। সেই ঘরে তারা একটি অদ্ভুত ক্যালেন্ডারও খুঁজে পায়, যেখানে কেবল 15 জুলাই তারিখটি লেখা ছিল। চিয়ান সঙ্গে সঙ্গে সেই ক্যালেন্ডারটি নামিয়ে নেয়, যার পেছনে একটি গোপন পথ ছিল, যার সাহায্যে তারা এবার দ্বিতীয় সুড়ঙ্গে পৌঁছায়। যখন তারা দ্বিতীয় সুড়ঙ্গে পৌঁছায়, আমরা দেখি যে সেই ঘরে রাখা একটি টিভি নিজে থেকেই চালু হয়ে যায়। সেই টিভিতে একজন মহিলাকে দেখা যায়, যাকে ছোট একটি গুহায় বন্দি করে রাখা হয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে দ্বিতীয় সুড়ঙ্গে তাদের বাসটি দাঁড়িয়েছিল, কিন্তু বাসটিকে দেখে মনে হচ্ছিল যে তা কয়েক মাস ধরে সেখানে দাঁড়িয়ে আছে এবং সেখানে অনেক তারের সংযোগ বিছানো ছিল। এটা দেখে সবাই কিছুটা অবাক হয়। এরপর তারা দ্রুত বাসের ভেতরে যায় এবং সেখানে খাবার এবং পানীয় খুঁজতে শুরু করে। সৌভাগ্যবশত তারা একটি বাক্স পায়, যার ভেতরে অনেক নুডলস রাখা ছিল। এটা দেখে টনি বন্দুক নিয়ে সবাইকে ভয় দেখিয়ে খাবারের দখল নিয়ে নেয়, কারণ এখানে সময় খুব দ্রুত চলছিল, তাই সবার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছিল এবং তারা পশুর মতো আচরণ করতে শুরু করে। সারা তার খিদে সহ্য করতে পারছিল না, তাই সে টনিকে নুডলসের বদলে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। টনি প্রস্তাবে রাজি হয় এবং যখন তারা দুজন শারীরিকভাবে মিলিত হয়, তখন ব্যাং চুপি চুপি নুডলসের একটি প্যাকেট চুরি করে নেয়, কিন্তু টনি সেটা দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে তার উপর হামলা করে। তারা দুজন নিজেদের মধ্যে লড়াই করছিল। ঠিক তখনই অন্ধকারে হঠাৎ কেউ পেছন থেকে টনিকে মেরে ফেলে এবং বাকি সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে ব্যাংকের নুডলসের প্যাকেট বাসের নিচে পড়ে যায়। সে সেটি তোলার জন্য যখন বাসের নিচে যায়, তখন দেখে যে বাসের নিচে একটি ম্যানহোল আছে, যার ভেতরে ঢুকতেই তারা আরেকটি অদ্ভুত ঘরে পৌঁছে যায়। আবারও টিভিতে সেই মেয়েটিকে দেখা যায়। মেয়েটি গুহায় ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। এরপর চেন আরেকবার সেই ক্যালেন্ডারটি দেখতে পায়, যার পেছনে আরেকটি গোপন দরজা ছিল। সেটি পার করে তারা এবার তৃতীয় সুড়ঙ্গে পৌঁছায়। এই সুড়ঙ্গটি আগের চেয়ে অনেক বেশি অন্ধকার এবং নির্জন ছিল। এখানেও তারা তাদের বাসটি দেখতে পায়, কিন্তু বাসটি সাপ দিয়ে ভর্তি ছিল, যেন বাসটি সেখানে বহু বছর ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ ব্যাং বন্দুক বের করে বলে যে যখনই কেউ মারা যাচ্ছে, তখনই আমরা একটি গোপন পথ খুঁজে পাচ্ছি। তাই এখান থেকে অক্ষত বের হওয়ার জন্য যদি তাকে তাদের সবার জীবনও নিতে হয়, তবে সে সেটাই করবে। এবং সে চিয়ানের কাঁধে গুলি করে দেয়। সে তাদের সাথে থাকা দুটি বাচ্চাকে ঘরে নিয়ে গিয়ে মারধর শুরু করে এবং ফেংকে গুলিতে ঝাঁসরা করে দেয়। যখন সে সারাকে গলা টিপে মারার চেষ্টা করে, তখন পেছন থেকে কেউ এসে তাকে খতম করে দেয়। তার মৃত্যুর পর তারা আরো একটি গোপন পথ খুঁজে পায়, যা চতুর্থ সুড়ঙ্গ ছিল। সেখানে পৌঁছানোর পর তাদের পরিবেশ কিছুটা অদ্ভুত মনে হতে থাকে। সবার আলাদা আলাদা ধরনের বিভ্রম হতে শুরু করে। এই সময় সারাকে খুব অদ্ভুত লাগতে শুরু করে, তাই সে কাছে দাঁড়ানো বাসে গিয়ে বসে পড়ে। কিন্তু সারা সেখানে অদ্ভুত অদ্ভুত লোক দেখতে শুরু করে। এতে ভয় পেয়ে সে বাস থেকে দৌড়ে পালায় এবং দৌড়াতে দৌড়াতে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তার চারপাশে শুধু লাশ ছিল। সেখানে সে একটি আয়না দেখতে পায়, তাতে তাকাতে কেউ তাকে পেছন থেকে মেরে ফেলে। অন্যদিকে সেখানে গর্ভবতী জিং তার বাচ্চা জন্ম দেয় এবং চিয়ান, পার্ক এবং জিং তাদের বাচ্চা নিয়ে এগিয়ে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর জিং এর ছেলেটি মারা যায়, যার ফলে জিং তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং একটি ছুরি দিয়ে চিয়ানকেও মেরে ফেলে। তখনই ভয় পেয়ে হঠাৎ চিয়ানের চোখ খুলে যায় এবং সে একটি সিক্রেট হসপিটালে ছিল। আর এখান থেকে মুভির নতুন টুইস্ট শুরু হয়। এই জায়গাটি আসলে একটি সাময়িক ল্যাব ছিল, যেখানে থাকা সৈন্যদের কথোপকথন থেকে আমরা জানতে পারি এতক্ষণ আমরা যা দেখেছি সবই একটি কল্পনা ছিল। সেই সিরিয়াল কিলার যাকে আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম, তার নাম জেমস ছিল এবং সেই মহিলাটি যে জেমসের কাছ থেকে সাহায্য চেয়েছিল, সে ছিল সিয়ারা, যাকে সে খুন করেছিল। আসলে সিয়ারা মারা যায়নি, বরং কিলার জেমস তাকে অপহরণ করেছিল। পরে পুলিশ জেমসের লোকেশন খুঁজে পায়। যখন পুলিশ তাকে ধরতে যাচ্ছিল, তখন জেমসের গাড়িতে দুর্ঘটনা ঘটে এবং সে কোমায় চলে যায়। তাই সিয়ারার স্বামী চিয়ান কোমায় চলে যাওয়া জেমসের অবচেতন মনে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়, যাতে সে সেখানে গিয়ে জেমসের সাথে কথা বলতে পারে এবং সিয়ারার খোঁজ বের করতে পারে। আসলে চিয়ান একজন সাইকোথেরাপিস্ট ছিল এবং সে অনেক বছর ধরে চেষ্টা করে এমন একটি মেশিন বানায়
দেখায়, যা কোমায় চলে যাওয়া কারো অবচেতন মনের ভেতরে প্রবেশ করার ক্ষমতা রাখে। অর্থাৎ এখন পর্যন্ত যা কিছু আমরা দেখলাম তা জেমসের মাথায় কল্পনা চলছিল। চিয়ান মিলিটারি জেনারেলের সাথে কথা বলে এবং জানায় যে সে জেমসের মনে একটি সুড়ঙ্গ দেখেছিল এবং সিয়ারাকে একটি গুহার মতো জায়গায় দেখেছিল যেখানে সে ডুবে যাচ্ছিল। কিন্তু সে এখনো কেবল এটাই জানতে পেরেছে যে তার স্ত্রীকে নদীর আশেপাশে কোথাও বন্দী করে রাখা হয়েছে। কিন্তু প্রবল বৃষ্টির কারণে আগামী 36 ঘন্টার মধ্যে নদীর আশেপাশের সব গুহা পুরোপুরি পানিতে ভরে যাবে। চিয়ান অফিসারকে সেই টানেলে বারবার দেখতে পাওয়া 15 জুলাই সম্পর্কেও জানায়। এরপর অফিসার বলেন যে এই দিনে জেমসের বাবা মায়ের মৃত্যু হয়েছিল। তার মা ছিলেন একজন মডেল এবং বাবা ছিলেন একজন এনজিওর এজেন্ট। একদিন জেমসের বাবা জানতে পারেন যে তার স্ত্রীর ড্রাইভারের সাথে সম্পর্ক আছে। রেগে গিয়ে যখন তিনি তার সাথে কথা বলতে চান তখন জেমসের মা প্রথমে তার স্বামীকে হত্যা করেন এবং তারপর নিজে আত্মহত্যা করেন। আসলে জেমস নিজেই একজন সুড়ঙ্গ প্রকৌশলী, তাই যখন সে কোমায় যায় তখন সে তার মাথায় একটি বিপজ্জনক সুড়ঙ্গ বানাতে শুরু করে যা তার মনের মতোই একটি গোলকধাঁধা ছিল। শৈশবের এই ট্রমার কারণে জেমস তার মাথায় একাধিক ব্যক্তিত্ব তৈরি করে ফেলেছিল। এর মানে হলো বাসের ভেতরে আমরা যত লোককে দেখলাম তারা আসলে জেমসের তৈরি করা ভিন্ন ভিন্ন ব্যক্তি ছিল। টনি যে জেমসের রাগ এবং প্রভাবশালী প্রকৃতিকে দেখাতো। লি জেমসের সহায়ক এবং বন্ধু ছিল। সারা তার মায়ের মতো ছিল। ভ্যাং একজন বীমা এজেন্ট ছিল যিনি জেমসের বাবার মতো ছিল। পার্ক এবং ফেমিং জেমসের শৈশবের চরিত্র তুলে ধরেছে। আর জিং ছিল তার নরম কিন্তু দ্রুত দিক। এই সবার বাইরে আরো একটি ব্যক্তিত্ব ছিল যে বাকি সবাইকে হত্যা করছিল। কেউ জানতো না সে কে। এইসব শুনে জেনারেল চিয়ানকে বলেন যে সে যেন জেমসের সাথে সরাসরি কথা বলে, কারণ এতক্ষণ চিয়ান কেবল তার ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের সাথে কথা বলছিল। চিয়ান আবারও জেমসের মনে প্রবেশ করে এবং তাকে জিজ্ঞাসা করে যে সিয়ারা কোথায়, কিন্তু জেমস কিছুই জানায় না। তার কথা থেকে আমরা জানতে পারি যে জেমস কেবল সেই মহিলাদের হত্যা করত যাদের বিয়ের পরও কারো সাথে সম্পর্ক থাকত। সে এমন মহিলাদের খুন করে শান্তি পেত কারণ শৈশবে তার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক তার জীবন নষ্ট করে দিয়েছিল। সে তার মায়ের মতো মহিলাদের কঠোরভাবে ঘৃণা করত এবং এর সোজা অর্থ হলো সিয়ারা অর্থাৎ চিয়ানের স্ত্রীরও কারো সাথে সম্পর্ক ছিল। চিয়ান যদিও এই বিষয়টি জানতো কিন্তু সে তার কাজে বেশি ব্যস্ত থাকার কারণে সিয়ারাকে বেশি সময় দিতে পারত না। তাই সে কখনো সরাসরি সিয়ারার কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করার চেষ্টাও করেনি। এরপর সে চিয়ানকে তার মনের বিভিন্ন অংশে নিয়ে যায় যেখানে তার জীবনের অনেক ঘটনা চলছিল। চিয়ান জেমসের অতীতের সব ঘটনা দেখে যা দেখে তার জেমসের জন্য খুব খারাপ লাগে। চিয়ান জেমসের নিষ্পাপ শৈশবের অংশ পার্কের সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু তার বোন ফেং তাকে সিয়ারার ঠিকানা বলতে বাধা দেয়। এরপর চিয়ান একটি সিনেমা হলে পৌঁছায় যেখানে অবশেষে সেই ব্যক্তিত্বটি আসে যে বাকি সবাইকে খুন করছিল এবং সে আর কেউ নয় বরং চিয়ান নিজেই ছিল। এর মানে হলো জেমসের মন এতই দুষ্ট ছিল যে তার মনে প্রবেশ করত সে নিজেও একজন খুনির মতো আচরণ করত। জেমসের মনের ভেতরে যাওয়ার পর চিয়ান এবং জেমসের মন পরস্পর মিশে গিয়েছিল। তাই কাজে খুব ব্যস্ত থাকা সত্ত্বেও চিয়ানের ব্যক্তিত্ব এই চিন্তা করছিল যে সিয়ারা তার সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত ছিল না। এই ব্যক্তিত্বটি তার খারাপ দিক হয়ে ওঠে যা একে একে জেমসের সব ভালো ব্যক্তিত্বকে হত্যা করে ফেলে যারা ভবিষ্যতে চিয়ানকে সিয়ারার অবস্থান জানাতে পারত। এখন এইসব জানার পর চিয়ান তার অশুভ ব্যক্তিত্বের সাথে লড়াই করার চেষ্টা করে যাতে দ্রুত পার্কে বাঁচিয়ে সেখান থেকে বের করে আনা যায়, কিন্তু তার অশুভ ব্যক্তিত্ব খুব শক্তিশালী ছিল যা চিয়ানকে সহজে হারিয়ে দেয়। চিয়ান বুঝতে পারে যে সে তার অশুভ ব্যক্তিত্বের সাথে একা জিততে পারবে না, তাই সে পার্ককে ডাকে এবং তাকে তাড়াতাড়ি সেখান থেকে বের করে পুলিশকে সিয়ারার আসল অবস্থান জানাতে বলে। পার্ক রাজি হয় এবং সেখান থেকে পালাতে শুরু করে। এরপর অশুভ চিয়ান আসল চিয়ানকে একটি অন্ধকার জায়গায় নিয়ে আসে যেখানে তাদের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়ে যায়। কিন্তু যখনই আসল চিয়ান জিততে যাচ্ছিল তখনই সেখানে আরেকজন অশুভ চিয়ান এসে হাজির হয় যার সোজা অর্থ হলো শয়তান কখনো মরবে না। ওদিকে বৃষ্টি অনেক বেড়ে গিয়েছিল এবং পানি এখন সিয়ারার গলা পর্যন্ত পৌঁছে গেছে। তখন আসল চিয়ানের মাথায় একটি আইডিয়া আসে, যদি সে নিজের জীবন দিয়ে দেয় তবে তার সাথে থাকা তার দুষ্টতাও নিজে থেকেই মরে যাবে। তাই চিয়ান নিজেকে গুলি করে দেয় এবং সেই মুহূর্তেই অশুভ ব্যক্তিত্ব মারা যায়। এরপরে আসল পৃথিবীতে জেমস হুঁশ ফিরে পায় এবং এখন সে একদম পার্কের মতো আচরণ করছিল। সে ভয় পেয়েছিল কিন্তু ভালো এবং শান্ত ছিল। তারপর সে সামরিক বাহিনীকে সিয়ারার আসল অবস্থান জানায় যার ফলে সিয়ারাকে সময় থাকতে উদ্ধার করা হয়। কিন্তু যখন সিয়ারা জানতে পারে যে চিয়ান পরীক্ষার সময় নিজে কোমায় আটকে গেছে তখন সে খুব কষ্ট পায়। সিনেমার শেষ দৃশ্যে আমরা চিয়ানকে তার অবচেতন মনে একই ধরনের এক অন্তহীন সুড়ঙ্গে আটকে থাকতে দেখি, ঠিক যেমন সুড়ঙ্গে সে জেমসকে উদ্ধার করতে গিয়েছিল। আর এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো জানান কমেন্টে।